রাজধানীতে ফ্লাইওভার আর মেট্রো রেলের নির্মাণ কাজ দ্রুত চললেও উন্নতি নেই পরিবহন ব্যবস্থার, যাত্রীদের সীমাহীন দুর্ভোগ। ড্রাইভাররা স্কিল না, কষ্ট দুর্ভোগ এটা মনে হয় যে আপনার করতে হবে সবসময়। লাঘব বোধহয় আশা করা যায় না। কৌশলগত পরিকল্পনা অনুযায়ী সংস্কারের পরামর্শ বিশেষজ্ঞদের। এগুলার তারিখ হইল আপনার 2035 সাল নাগাদ শেষ হবে। তো 2035 পর্যন্ত আমরা কি করব? বাস রুট ফ্র্যাঞ্চাইজ করে সীমিত সংখ্যক কোম্পানি দিয়ে তার গতি বাড়ানোর জন্য তাকে একটু গুরুত্ব দিতে হবে রাস্তার মধ্যে। দেখছিলেন সময়ের বিশেষ শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি সাজিদ রাজু এবং আমি ফয়সাল মোর্শেদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বনানীতে 2 ছাত্রী ধর্ষণ ঘটনা সত্যতা স্বীকার করেছে অন্যতম আসামি নাইম আশরাফ। ব্রিফিংয়ে ডিএমপি, আশরাফকে আজই তোলা হবে আদালতে। দেশের কোনো মানুষই গৃহহীন থাকবে না, স্বনির্ভর দেশ গড়তে কাজ করে চলেছে বর্তমান সরকার। নেত্রকোনার খালিয়াজুড়িতে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। রিয়াদে ইসলামিক সামিটে জঙ্গিবাদ দমনে দেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী। মক্কা মদিনা আক্রান্ত হলে সৈন্য পাঠাবে বাংলাদেশ, ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী। 4 দফা দাবিতে রাজধানীর শাহবাগে ডিপ্লোমা শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, 2 পুলিশ সহ আহত 12, বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর। এবং সারা দেশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে জাল সনদে শিক্ষকতা করছেন 5 শতাধিক শিক্ষক। শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন, ফেরত দিতে হবে বেতন ভাতা। রাজধানীতে মেট্রো রেল কিংবা ফ্লাইওভার নির্মাণের দিকে বিভিন্ন সংস্থার যতটা ঝোঁক আছে তার কানাকড়িও নেই বাস সিস্টেম নিয়ে। অথচ মেট্রো রেল বাস্তবায়িত হলেও ভবিষ্যতে যাত্রী পরিবহনের মূল চাহিদা মেটাতে হবে বাস সার্ভিসকেই। এমন মত দিয়ে পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, শুধু মেট্রো রেল বা বিআরটির অপেক্ষায় না থেকে কৌশলগত গণপরিবহন পরিকল্পনা বা আরএসটিপি অনুযায়ী বাস সিস্টেম সংস্কারে হাত দেওয়া উচিত সংশ্লিষ্টদের। তাফসির বাবুর রিপোর্ট। দিনের পর দিন এভাবেই চলছে ঢাকার পরিবহন ব্যবস্থা। যানজট, বাসের স্বল্পতা, ভাড়া নৈরাজ্য আর চলাচলে বিশৃঙ্খলা মিলিয়ে প্রায় অকেজো এই পরিবহন ব্যবস্থা আর কতদিন, এমন প্রশ্নের যেন উত্তর নেই কারো কাছে। সব জায়গায় তো সমস্যা, আপনার ড্রাইভাররা স্কিল না, কষ্ট দুর্ভোগ এটা মনে হয় যে আপনার করতে হবে সবসময়। লাঘব বোধহয় আশা করা যায় না। বাস্তবতা হচ্ছে ঢাকার গণপরিবহন নিয়ে প্রথম মহাপরিকল্পনা বা এসটিপি প্রণীত হয় 2004 সালে। তবে নানা কারণে এর বাস্তবায়ন আটকে যাওয়ায় 2015 সালে তা সংশোধন করে তৈরি করা হয় আরএসটিপি। ঢাকার ভবিষ্যৎ বিবেচনায় নিয়ে আরএসটিপিতে মেট্রো রেল 3টি থেকে বাড়িয়ে করা হয় 5টি আর বিআরটি রাখা হয় 2টি। এর মধ্যে মেট্রো রেল 6 এর কাজ শুরু হলেও বাকি পরিকল্পনা বাস্তবায়িত হবে 2035 সাল নাগাদ। কিন্তু ততদিনে কি অবস্থা দাঁড়াবে নগরবাসীর? এগুলার তারিখ হইল আপনার 2035 সাল নাগাদ শেষ হবে। তো 2035 পর্যন্ত আমরা কি করব? সুতরাং বাস সিস্টেমকে রেখে আগেই যেতে হবে কাজ। ঢাকা শহরের টোটাল যেই পরিবহন চাহিদাটা থাকবে তার মাত্র 17% এই বিআরটি এবং এমআরটি দিবে। বাস কিন্তু তখনও 40% এই পরিবহন চাহিদাটার সেবাটা দিবে। তারা বলছেন, বাস সার্ভিস নিয়ে নতুন কোনো পরিকল্পনার দরকার নেই, বরং আরএসটিপিতে বাসের জন্য যে পরামর্শ দেয়া আছে তা বাস্তবায়ন করলেই চেহারা পাল্টে যাবে গণপরিবহনের। বাস রুট ফ্র্যাঞ্চাইজ করে সীমিত সংখ্যক কোম্পানি দিয়ে তার গতি বাড়ানোর জন্য তাকে একটু গুরুত্ব দিতে হবে রাস্তার মধ্যে, এবং গুরুত্ব হিসাবে বলা ছিল এখানে একটা ডেডিকেটেড লেন করে দেওয়া। রাজধানীর উত্তরা থেকে মহাখালী হয়ে এই লম্বা রুট ধরেই বাস্তবায়ন হওয়ার কথা ছিল অল্প সময়ে অধিক যাত্রী পরিবহনে সক্ষম বাস র্যাপিড ট্রানজিট বা বিআরটিসি। কিন্তু এই রুটের মাঝখানেই এই মগবাজার মৌচাক ফ্লাইওভার গড়ে ওঠায় এখন সেই প্রকল্প একরকম বাতিলের খাতায়। বিশেষজ্ঞরা বলছেন
এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। এখন নগর জুড়ে এরকম নতুন নতুন প্রকল্প গড়ে ওঠার আগেই যদি বিআরটি আর বাস সিস্টেমকে সংস্কার করা না যায় তাহলে ভবিষ্যতে আর তা কখনোই সম্ভব হবে না। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। হাওরবাসী তথা দেশবাসীর উন্নয়নে যে কোনো ত্যাগ স্বীকারের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেছেন, নতুন ফসল খড়ে না ওঠা পর্যন্ত হাওর অঞ্চলে খাদ্য ও ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে। নেত্রকোনার প্রত্যন্ত উপজেলা খালিয়াজুড়িতে আজ বন্যা দুর্গত হাওরে ত্রাণ সহায়তা বিতরণ করে কথা বলেন তিনি। এ সময় হাওরের অভ্যন্তরে থাকা নদী ও খালগুলো খনন ও বেড়িবাঁধ নির্মাণে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়কে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও নৌকা মার্কায় ভোট চান প্রধানমন্ত্রী। খালিয়াজুড়ি থেকে হারুনুর রশিদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। গেল মার্চের শেষ সপ্তাহ থেকে অবিরাম বর্ষণে সৃষ্ট অকাল বন্যায় বোরো ফসল ডুবিত নিঃস্ব কৃষকদের হাহাকার আর আহাজারির জনপদ নেত্রকোনার খালিয়াজুড়িতে এই প্রথম পা রাখলেন বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হেলিকপ্টারে করে উপজেলার কলেজ মাঠে যখন নামলেন প্রধানমন্ত্রী, তখন বন্যায় সব হারানো মানুষদের অপেক্ষা ত্রাণ গ্রহণের। ত্রাণ বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে প্রধানমন্ত্রী স্থানীয়দের হাতে ত্রাণ সহায়তা হিসেবে নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণ করেন। এর আগে দুর্গত কৃষক স্থানীয়দের উদ্দেশ্যে সুধী সমাবেশে বক্তব্য দেন শেখ হাসিনা। বলেন, হাওরের বন্যা প্রাকৃতিক নিয়মেই ঘটে, তবে ক্ষতি কমিয়ে আনতে পর্যাপ্ত ব্যবস্থা নিচ্ছে সরকার। কৃষি ঋণ সহ খাদ্য সংকটেও সরকার দুর্গতদের পাশে থাকবে বলেও জানান তিনি। কৃষি ঋণ যারা নিয়েছেন তা আদায় বন্ধ থাকবে যতক্ষণ পর্যন্ত না পরবর্তী ফসল না ওঠে, এবং কৃষি ঋণের যে সুদ, সেই সুদের টাকাটা আমরা সম্পূর্ণ মাফ করে দিয়েছি। প্রান্তিক মানুষের উন্নয়নই সরকারের লক্ষ্য উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা সহ অন্যান্য সুবিধা নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। হাওরের মধ্যে থাকা বেড়িবাঁধগুলো টেকসই করে নির্মাণের কথাও জানান তিনি। যেহেতু বন্যায় খাদ্য নষ্ট হয়েছে, কাজে আমরা ইতিমধ্যে আমি নির্দেশ দিয়েছি যে আমাদের খাদ্য মজুদ আছে, তারপরে আমরা বিদেশ থেকে আরো খাদ্য নিয়ে আসব। যতদিন পর্যন্ত পরবর্তী ফসল না আসে আপনাদের খাদ্যের কোনো অভাব হবে না। বিএনপির শাসনামলে মানুষের দুঃখ, দুর্দশা আর নির্যাতনের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের জীবনমান উন্নয়নে যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত তিনি। তাই আগামী নির্বাচনেও নৌকার পক্ষে সমর্থন দেওয়ার আহ্বান জানালেন খালিয়াজুড়ির বাসিন্দাদের। বিএনপি জামাত জোট ক্ষমতায় এসেছিল, আওয়ামী লীগকে চিরতরে শেষ করে দেবে, স্বাধীনতার ইতিহাস ভুলিয়ে দেবে, দেশের মানুষকে নিঃস্ব করে ছাড়বে, এটাই ছিল তাদের কাজ। যদি প্রয়োজন হয় বাবার মতো বুকে রক্ত দিয়ে আপনাদের অধিকার প্রতিষ্ঠা করব। আপনাদের দোয়া চাই, এবং আগামীতে যখন নির্বাচন হবে আপনারা নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করবেন, যে আপনাদের সেবা করে যেতে পারি। এরপর সারা বছরের পরিশ্রমের ফসল চোখের সামনেই বন্যার পানিতে ভেসে যাওয়ার কষ্ট সহ্য করা মানুষগুলোর বর্তমান অবস্থা জানতে খালিয়াজুড়ির বিস্তীর্ণ হাওরের বেশ কিছু অংশ স্পিডবোটে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। আজহার লিমন, সময় সংবাদ। রিয়াদে হতে যাওয়া আরব ইসলামিক আমেরিকান সামিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর সৌদি সফরের বিষয়ে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী AH মাহমুদ আলী একথা বলেন। এ সময় তিনি বলেন, মক্কা মদিনা আক্রান্ত হলে সেক্ষেত্রে সৌদি আরবকে সহায়তায় সৈন্য পাঠাবে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সম্মেলনে সন্ত্রাসবাদ ও উগ্র জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের সুদৃঢ় অবস্থান এবং সন্ত্রাস দমনে বাংলাদেশের সাম্প্রতিক সাফল্য তুলে ধরে বক্তব্য রাখবেন বলে আশা করা যায়। পাশাপাশি তিনি এই বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে যৌথভাবে করণীয় বিভিন্ন প্রস্তাবনা পেশ করতে পারেন। যদি মক্কা মদিনা কখনো তাদের প্রতি কোনো হুমকি আসে, তাহলে আমরা সেখানে যদি আমাদের সাহায্য চান, সৌদি আরব যদি চায়, তাহলে আমরা অবশ্যই সেখানে সৈন্য পাঠাবো। বনানীতে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় সাফাত আহমেদ এবং সাদমান সাকিফের পর এবার সহযোগী নাইম আশরাফও প্রাথমিক জিজ্ঞাসাবাদে সত্যতা স্বীকার করেছে।
সকালে রাজধানী মিন্টো রোডের ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। এ সময় তিনি বলেন, এই মামলাটিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে তদন্ত চালানো হচ্ছে। এছাড়া গ্রেফতারকৃতদের দেয়া স্বীকারোক্তির সাথে বাদীর দেয়া তথ্য মিলিয়ে দেখা হচ্ছে। এর আগে মুন্সিগঞ্জ থেকে গ্রেফতার করে নাইমকে রাজধানীর ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। আজ তাকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চাইবে পুলিশ। গত 28শে মার্চ বনানীর একটি হোটেলে বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনার 40 দিন পর মামলা করা হয় বনানী থানায়। মামলার পর থেকেই পলাতক ছিল নাইম আশরাফ। নাইম আশরাফ গতকাল ধরা পড়ার পর গভীর রাতে তাকে নিয়ে আসা হয়েছে। তো প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা সে স্বীকার করেছে, তবে তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। বাকি আসামিরা তাদের যার যে ভূমিকা ছিল সেটি কিছুটা অনেকটাই স্বীকার করেছে। তো তাদের জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে এবং তাদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যগুলো যাচাই বাছাই করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বনানীতে 2 শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় কারো কোনো গাফিলতি পেলে ব্যবস্থা নেওয়া হবে। সকালে রাজধানীর মহাখালীতে উইমেন্স ট্রেড পয়েন্ট সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। ঘটনার সঙ্গে রেন্টি হোটেলের সম্পৃক্ততা পেলে তাদেরকেও বিচারের আওতায় আনা হবে বলে জানান তিনি। তদন্ত অনুযায়ী যার নাম চলে আসবে, যার গাফিলতি থাকবে, যার এখানে অবস্থান ভিন্নতর থাকবে, যারা সহযোগিতা করছে বলে প্রমাণিত হবে, তার অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা হবে। হোটেলের যদি কোনো গাফিলতি থাকে তার জন্য আইনত ব্যবস্থা হবে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থন করে আংশিক জবানবন্দি গ্রহণের পরবর্তী তারিখ আগামী 1 জুন নির্ধারণ করেছেন আদালত। সকালে বকশীবাজারের অস্থায়ী বিশেষ জজ আদালত থেকে পরবর্তী এদিন নির্ধারণ করেন আদালতের বিচারক আবু আহমেদ জমাদার। আজকের এই শুনানির মধ্য দিয়ে আবু আহমেদ জমাদারের আদালতের বিচার কার্যক্রম পরিচালনার শেষ দিন ছিল। পরবর্তীতে এই মামলার কার্যক্রম পরিচালনা করবেন ঢাকার 5ম বিশেষ জজ ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান। স্বাস্থ্যগত কারণে আজ আদালতে বেগম জিয়া আসতে পারেনি বলে আদালতকে জানান তার আইনজীবীরা। এর আগে উচ্চ আদালত থেকে এই মামলার কার্যক্রম পরিবর্তনের নির্দেশ দেন। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বিএনপির দলীয় সাবেক সংসদ সদস্য আব্দুল মমিন তালুকদার ওরফে খোকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মোহাম্মদ শাহিনুল ইসলামের নেতৃত্বাধীন 2 সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের শুনানি করেন প্রসিকিউটর সুলতান মাহমুদ শিমন। 2016 সালের জানুয়ারি থেকে মামলাটি তদন্ত করেন ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা JM আলাতাফুর রহমান। অভিযুক্ত আব্দুল মমিন তালুকদার বগুড়ার 3 আসন থেকে নির্বাচিত বিএনপি দলীয় সংসদ সদস্য ছিলেন। রাজধানী শাহবাগে প্যারা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় পুলিশ সহ আহত হয়েছে অন্তত 12 জন। ভাঙচুর করা হয়েছে সংবাদ মাধ্যমের গাড়ি সহ বেশ কয়েকটি গাড়ি। এছাড়া ঘটনাস্থল থেকে 3 বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। এর আগে সকালে 4 দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দিতে যাওয়ার পথে শাহবাগে পুলিশের বাধার মুখে পড়ে শিক্ষার্থীরা। এর পরপরই সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে তারা। শাহবাগ থেকে একটু এগোলেই ভিআইপি রোডে কোনো ধরনের মিছিল মিটিং অ্যালাউ করা হয় না। তো যারা ভিআইপি রোডে অ্যাডভান্স হইতে চেয়েছে, শাহবাগ মোড়ে আসতেছে, আমরা তাদেরকে প্রথমে নিবৃত্ত করার চেষ্টা করছি, কথা শুনেনি, ডিসকাস করছি, যার প্রেক্ষিতে আমরা আমাদের ব্যবস্থা নিতে বাধ্য হয়েছি। দুপুরের সময় আরো থাকছে। সব শর্ত পূরণ করে আবারও ইউরোপে আম রপ্তানি করছে বাংলাদেশ। প্রণোদনার দাবি ব্যবসায়ীদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয়ার আহ্বান। এবং রমজানকে সামনে রেখে যশোরে এখনো শুরু হয়নি টিসিবির পণ্য বিক্রি। লোকসানের আশঙ্কায় পণ্য তুলছেন না ব্যবসায়ীরা। লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি জেলা প্রশাসনের। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে সারা দেশের 5 শতাধিক শিক্ষক জাল সনদে শিক্ষকতা করছেন দীর্ঘদিন ধরে। এমন তথ্য উঠে এসেছে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের তদন্তে। তাদের গ্রহণ করা বেতন ভাতার সমপরিমাণ অর্থ ফিরিয়ে নিতে শিক্ষা মন্ত্রণালয়কে সুপারিশ করেছে অধিদপ্তর। এসব শিক্ষকের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশনও। দুদকের পক্ষ থেকে বলা হয়েছে, অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে মামলা করা হবে।
বেলায়েত হোসাইনের রিপোর্ট। ডিআইএ বলছে যে প্রাথমিকভাবে প্রমাণ হয়ে গেছে যে আপনার নিবন্ধন সনদটা জাল। সনদটা আসলে এটা আমি দেইনি, ঠিক আছে, এটা আমি বলেছি, ওদেরকে আমি ফেস করেছি। এখানে কমিটির লোকজন আমাদের পরিচিত ছিল, সামহাও ওরা কিভাবে ম্যানেজ করে দিচ্ছে, যিনি দিচ্ছেন তিনি আসলে নাই। আপনার সনদ স্কুল বা কমিটি ম্যানেজ করবে কেন? আপনার তো সনদটা নিজে। কমিটি তো আমাদের নিজেদের লোক। এই শিক্ষকের মতো অনেকেই বছরের পর বছর শিক্ষকতা করছেন জাল সনদে। গত 2 বছর ধরে চলমান তদন্তে এমন প্রমাণ পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর। এরই মধ্যে সারা দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 531 জন শিক্ষকের সনদ জাল বলে প্রমাণিত হয়েছে। এর বাইরেও প্রাথমিকভাবে চিহ্নিত হয়েছেন আরও 126 জন। 530-এর অধিক আমরা চিহ্নিত করেছি। এছাড়া 1.5 শতাধিকের উপরে আরো চিহ্নিত হয়েছে, কিন্তু সেটা এখনো প্রক্রিয়ার মধ্যে আছে। সনদ জালিয়াতি বা যে কোনো অনিয়মের বিষয়ে আমাদের জিরো টলারেন্স। অধিদপ্তরের তথ্য বলছে এসব শিক্ষকদের মধ্যে 340 জনই চাকরি নেওয়ার সময় জমা দিয়েছেন শিক্ষক নিবন্ধনের ভুয়া সনদ। এছাড়া কম্পিউটার ও সাচিবিক বিদ্যার ভুয়া সনদ দিয়েছেন 151 জন এবং অন্যান্য জাল সনদ দিয়েছেন 40 জন। এমন তথ্যে নড়ে চড়ে বসে দুর্নীতি দমন কমিশনও। ভুয়া সনদদারী শিক্ষকদের বিরুদ্ধে তথ্য প্রমাণ জোগাড়ে মাঠে নেমেছে সংস্থাটি। সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই দুর্নীতির কাজটি ঘটেছে, সেই কারণে আমাদের অনুসন্ধান কাজও সারা দেশব্যাপী চলছে। যদি অপরাধটি প্রাথমিকভাবে প্রমাণিত হয় তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে, দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রুজু করা হবে। দুদক আমাদের কাছে তথ্য চেয়েছে, আমরা সেই অনুপাতে প্রয়োজনীয় তথ্য দিচ্ছি এবং আমরা সার্বিক সহযোগিতা করছি। আমরা আশা করি দুদককে সার্বিক সহযোগিতা করবে। জাল সনদদারী এসব শিক্ষক এরই মধ্যে বেতন ভাতা হিসাবে গ্রহণ করেছেন প্রায় 19 কোটি টাকা। এই অর্থ ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান তিনি। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। সৈকতের শহর কক্সবাজারে পরিবেশের কোনো ছাড়পত্র ছাড়াই গড়ে উঠেছে 450-রও বেশি হোটেল, মোটেল ও রিসোর্ট। বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট বাস্তবায়ন না করায় ময়লা আবর্জনা মিশছে সাগরের পানিতে। এমনকি সমুদ্র তট থেকে সৈকতের 500 মিটার পর্যন্ত ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এলাকা ঘোষণার পরও গড়ে তোলা হচ্ছে বিভিন্ন স্থাপনা। এই অবস্থায় কক্সবাজারের সবগুলো হোটেলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে পরিবেশ অধিদপ্তর। কক্সবাজার প্রতিনিধি সুজাউদ্দিন রুবেলকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন কমল দে। হোটেল, মোটেল ও রিসোর্টের শহর এখন পর্যটন কেন্দ্র কক্সবাজার। কলাতলি থেকে লাবণী হয়ে সুগন্ধা পয়েন্ট, রাস্তার দুপাশে শুধু হোটেল আর হোটেল, কোথাও খালি জায়গা নেই বললে চলে। বর্তমানে 450-এর বেশি হোটেল রয়েছে। তবে পরিবেশ অধিদপ্তরের দাবি 40 থেকে 50টি হোটেল ছাড়পত্র নিয়ে স্থাপনা গড়ে তুলেছে। বাকিগুলোর পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র নেই। আর এখন পর্যন্ত কোনো হোটেল সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন না করায় সব ধরনের ময়লা আবর্জনা গিয়ে মিশছে সাগরের পানিতে। তাদেরকে আমরা শর্ত সাপেক্ষে পরিবেশগত ছাড়পত্র দিয়েছিলাম, যাদেরকে বলা হয়েছিল যে 6 মাসের মধ্যে তারা এসটিপি করবে, তারা করেনি। ফলে এখন আমরা সবগুলোকেই আমাদের আইনের আওতায় নিয়ে আসতেছি। প্রতি বছরই 10 লাখের বেশি পর্যটক বিনোদনের জন্য বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার যায়। পর্যটকদের সুবিধার্থে গড়ে উঠেছে বিভিন্ন তারকামানের সব হোটেল। কিন্তু হোটেল নির্মাণের শুরুতে বাধা না দিলেও এই অবস্থায় পরিবেশ অধিদপ্তরের এ ধরনের কঠোর অবস্থানকে নেতিবাচক দৃষ্টিতে দেখছেন হোটেল ব্যবসায়ীরা। বর্তমানে যেসব হোটেল হচ্ছে ওখানে সোয়ারেজ ট্রিটমেন্ট করার জন্য পরিবেশ অধিদপ্তর থেকে বিভিন্নভাবে চাপাচাপি করছে, তারা নোটিশ দিচ্ছে। আমরা যখন হোটেল শুরু করি সেই সময় তো স্টেপি প্ল্যান বা এটপের প্ল্যান আমাদের আসলে জানা ছিল না। যখন হোটেল অপারেশনে যায় এর 1-2 বছর পর যখন আমাদের বলে, তখন কিন্তু সত্যিকার অর্থে আমাদের জন্য এটা ডিফিকাল্ট করাটা। সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট বাস্তবায়ন না করার পাশাপাশি সৈকত দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে পরিবেশ অধিদপ্তর। এসটিপি না থাকার কারণে এবং তাদের পরিবেশগত ছাড়পত্র না থাকার কারণে আমরা পরিবেশ সংরক্ষণ আইন অনুসারে তাদেরকে নোটিশ করেছি এবং তাদের কাছ থেকে উপযুক্ত ক্ষতিপূরণ আদায় করা হবে এবং তাদেরকে এসটিপি স্থাপন করতে বাধ্য করা হবে। ইতিমধ্যে কক্সবাজারের 261টি হোটেলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। বাকি হোটেল মালিকদেরও পর্যায়ক্রমে নোটিশ দেওয়া হবে অভিযোগের শুনানিতে অংশ নেওয়ার জন্য। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। হাওড় অঞ্চলের ফসল হানি নিয়ে সরকার মিথ্যাচার করছে অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তাদের লুটপাটের কারণেই চালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য এখন লাগামহীন। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। সরজমিনে তদন্ত করে সেখানকার যে পরিস্থিতি, হাওরের যে পরিস্থিতি সেটা বিরাজ করেছেন, সব কিছুকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে
খাদ্যমন্ত্রী ডাহা মিথ্যাচার করে যাচ্ছেন। তিনি বিএনপিকে দোষারোপ করে বলেছেন চালের বাজার অস্থিতিশীল করার পিছনে বিএনপি কলকাঠি নাড়ছে। তো আপনার বলে এত দক্ষ, আপনারা নাকি এত কিছু করেছেন, জঙ্গি দমন করেন, দেশকে নাকি একেবারে উন্নতিতে ভরিয়ে দিয়েছেন, তাহলে চালের দাম বেড়ে যায় কি করে? বিএনপি কলকাঠি নাড়লে চালের দাম বেড়ে যায়, তো এইটা আপনারা কি তাহলে দেশ শাসন করছেন? রাজধানীর বিভিন্ন থানায় করা নাশকতার 31টি মামলায় জামিন না দিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব বরকতুল্লাহ বুলুকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী কামরুল ইসলাম জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে আত্মপক্ষ সমর্থন করে 31টি নাশকতা মামলায় জামিনের জন্য আবেদন করেন বুলু। 2015 সালে হরতাল অবরোধ চলাকালে নাশকতার অভিযোগে রাজধানীর রমনা, পল্টন, মতিঝিল সহ বিভিন্ন থানায় এসব মামলা করা হয়। ঝিনাইদহের চুয়াডাঙ্গা গ্রামে জঙ্গি আস্তানায় অভিযানে বিস্ফোরক ও গোলাবারুদ উদ্ধারের ঘটনায় 16 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 8 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল রাতে সদর থানায় মামলাটি দায়ের করে র্যাব। এর আগে আটক সেলিম ও প্রান্তকে থানায় সোপর্দ করা হয়। এ সময় বাকিদের গ্রেপ্তারেও অভিযান চলছে বলে জানায় র্যাব। গত মঙ্গলবার রাতে নিহত জঙ্গি তুহিনের ভাই সেলিম ও চাচাতো ভাই প্রান্তকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্য মতে চুয়াডাঙ্গা গ্রামে তাদের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় মাটি খুঁড়ে ও বাড়ির বিভিন্ন স্থান থেকে 2টি সুইসাইডাল বেস্ট, 15টি ডিনামাইট স্টিক ও বিপুল পরিমাণ গোলাবারুদ ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করে বোম ডিসপোজাল ইউনিট। মেহেরপুরে গুলিতে একজনের মৃত্যু হয়েছে। পুলিশের দাবি বন্দুকযুদ্ধে অজ্ঞাত পরিচয় ও ব্যক্তির মৃত্যু হয়। গতকাল রাতে গাংনী উপজেলায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছে বলে জানিয়েছে তারা। পুলিশ জানায়, মেহেরপুর কুষ্টিয়া সড়কের চোখতলা এলাকায় একদল দুর্বৃত্ত সড়কে গাছ কেটে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযানে যায় তারা। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি চালায় দুর্বৃত্তরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তিকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঘটনাস্থল থেকে একটি এলজি, 2টি বোমা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। দুপুরের সময় আরো থাকছে। সন্ধ্যায় ফেডারেশন কাপের বিগ ম্যাচে মুখোমুখি হবে শেখ জামাল ও শেখ রাসেল। দু দলই জয়ের ব্যাপারে আপোষহীন। তৃতীয়বারের মতো ইউরোপের বাজারে আম রপ্তানি শুরু করেছে বাংলাদেশ। ইউরোপীয় ইউনিয়নের সব শর্ত পূরণ করেই হচ্ছে এই রপ্তানি প্রক্রিয়া। প্রতিযোগিতায় টিকে থাকতে এ খাতে প্রণোদনার দাবি ব্যবসায়ীদের। ইউরোপ সহ সব দেশেই রপ্তানি বাড়াতে এখনই দীর্ঘমেয়াদে পরিকল্পনার আহ্বান সংশ্লিষ্টদের। মামুন আব্দুল্লাহর রিপোর্ট। মধুমাসের শুরুতেই ইউরোপের বাজারে রপ্তানি করা হবে সুস্বাদু ফল আম। তাই বাছাই, ধোয়া মোছা ও প্যাকেটিং এর কাজে ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্ট সবাই। প্রথম ধাপে ফ্রান্স, ইতালি ও সুইডেনে যাবে 7 টন আম। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে এ খাতে আরো বেশি প্রণোদনার দাবি ব্যবসায়ীদের। প্রতিযোগিতামূলক বাজারে আমরা ইন্ডিয়া এবং পাকিস্তানের সাথে রেটে খুব কম্পিটিটিভ রেটে আমরা আছি। তো সেই ক্ষেত্রে যদি আমরা এদিক থেকে ইনসেন্টিভটা বেশি পাই তাহলে আমরা আরো একটু বেশি উৎসাহিত হব। যে প্রক্রিয়া আমরা এবার করেছি, আশা রাখি ইউরোপের বাজারে কোনো বাধা আসবে না। গেল বছর ডিসেম্বরে আম আমদানির ক্ষেত্রে বেশ কিছু শর্ত দিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন। বালাইমুক্ত নিরাপদ উৎপাদনে সব ধরনের শর্ত পূরণ করেই এবার রপ্তানি করা হচ্ছে আম। ইউতে যে টেলিকনফারেন্স হয়েছে, সেই টেলিকনফারেন্সে আমরা 18টা স্টেপে সচিত্র আমরা ওই বিষয়গুলো দেখিয়েছি এবং ইউরোপ আমাদের এই বিষয়গুলো দেখে তারা আমাদেরকে এই আম নেওয়ার জন্য অনুমতি দিয়েছে। ইউরোপের বাজারে সব ধরনের পণ্যের বাজার সম্প্রসারণে সরকারকে এখনই দীর্ঘমেয়াদে পরিকল্পনার আহ্বান সংশ্লিষ্টদের। আমরা যদি এক্সপোর্ট চেনে যেতে চাই তাহলে ফার্মারকে সাপোর্ট করা, যে মোর হিমসাব এবং ল্যাংড়া আম তারা কিভাবে কাল্টিভেশন করতে পারে, এবং এটা একটা লং টার্ম প্ল্যানিং দরকার। তবে শুধু আমই নয়, পর্যায়ক্রমে চাহিদা অনুযায়ী সব ধরনের সবজি রপ্তানি করা হবে বলেও জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। শুধু আমি না, আপনি জানেন যে আমাদের দেশে প্রচুর পরিমাণে শাকসবজি উৎপন্ন হয়। বিদেশ যে মানের শাকসবজি তারা চেয়ে থাকে, তারা আশা করে থাকে, সেই মান আমরা নিয়ন্ত্রণ করে বিদেশে রপ্তানি করতে সক্ষম হব। এবছর মোট 1000 টন আম রপ্তানির পরিকল্পনা রয়েছে সংস্থাটির। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।
চট্টগ্রামে তমাল নামে এক তরুণের মুখমণ্ডল সহ 2 চোখ এসিড দিয়ে ঝলসে দিয়েছে এক দম্পতি। মমিতা ও সুমিত নামে এ দম্পতিকে গত 3 মাসেও আইনের আওতায় আনতে পারেনি পুলিশ। মমিতা ফেসবুকের মাধ্যমে প্রেমের ফাঁদে ফেলে ডেকে নিয়ে তমালকে এসিড দিয়ে ঝলসে দিয়েছে বলে অভিযোগ পরিবারের। পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্ট। 2 ভাই বোনের মধ্যে বড় ছিল তমাল। স্বপ্ন ছিল বড় ব্যবসায়ী হবে। ফেঞ্চুগঞ্জ কলেজ থেকে অনার্স পাশ করার পর বাবার সরকারি চাকুরির সুবাদে পরিবার সহ চলে আসে চট্টগ্রামে। সরকারি সিটি কলেজে মাস্টার্সে ভর্তি হয়, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তার সব স্বপ্নই এখন চুরমার। এক বিয়ের অনুষ্ঠানে তার মমিতা দত্ত অ্যানি নামে এক মেয়ের সাথে পরিচয়ের পর গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। কিন্তু কিছুদিন পরেই জানতে পারে মমিতা বিবাহিত। বিয়ের বিষয়টি গোপন রাখায় ক্ষুব্ধ হয়ে তমাল তাকে একটি চড় মেরে সম্পর্ক ছিন্ন করে। এর প্রতিশোধ নিতে মমিতা গত 10 ফেব্রুয়ারি ফেসবুকের মাধ্যমে নগরীর কোতোয়ালি থানাধীন রহমতগঞ্জ এলাকায় ডেকে নিয়ে তার স্বামী সুমিত সহ এসিড মেরে ঝলসে দেয় চোখ সহ মুখমণ্ডল। ঝপ করে একটা মুখের ভিতরে গরম কোনো কিছু পড়ার সাথে সাথে তো আর আমি কোনো কিছু চোখে দেখি না। আর যাওয়ার সময় একটা কথা বলে দিয়ে যায় ছেলেটা এসিড মারছে, এনির সাথে প্রেম করার মজা বুঝ। দেশে ও ভারতে নিয়ে চেষ্টা করলেও রক্ষা করা যায়নি ছেলের 2টি চোখ ও তার চেহারা। আর 3 মাস পেরিয়ে গেলেও পুলিশের কোনো সহযোগিতা পাওয়া যায়নি বলে অভিযোগ পরিবারের। ছবি সহ দেওয়া হয়েছে, তারপরে মোবাইল নাম্বার দেওয়া হয়েছে, তারপর ঠিকানা দেওয়া হয়েছে, তবু তাদের ধরে না। এখন বুঝতে পারলাম তাদের কথাবার্তা বিরক্ত হয়, তার টাকা খাইয়া বসে রয়েছে, আমার মামলা তারা নিবে না। পুলিশের ভূমিকা অনেকটাই প্রশ্নবিদ্ধ বলে জানালেন জামাল খান ওয়ার্ডের কাউন্সিলর। তবে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। 3 মাস অতিবাহিত হয়ে গেল। এত বড় একটি মানবিক বিপর্যয়, সেই বিপর্যয়ে পুলিশ প্রশাসন চাইলে সাথে সাথে তাদেরকে অ্যারেস্ট করতে পারত। আমি জানি না কি কারণে তারা এখনো পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে। যাদেরকে আসামি করা হয়েছে তাদের অবস্থান বা তারা ঘটনার সময় কোথায় ছিল, এই বিষয়গুলো আমরা তদন্ত করে দেখছি। আমরা নিশ্চিত হওয়ার পরে যাদেরকে অভিযুক্ত করা হয়েছে তারা যদি এই মামলার সাথে সম্পৃক্ত থাকে, অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। চিকিৎসকরা জানিয়েছেন এসিডের কারণে তমালের 2 চোখই গলে গেছে। এখন আর 2 চোখে দেখার কোনো সম্ভাবনা নেই। একই সাথে পুরো মুখমণ্ডলের চামড়াও ঝলসে গেছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রামের হাটহাজারীতে লোকমান নামে ইউপি সদস্য ও ইউনিয়ন ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতরাতে উপজেলার পাইপপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের পরিবারের দাবি, মাদক ব্যবসায় বাধা দেয়ায় তাকে হত্যা করা হয়েছে। এলাকাবাসী ও স্বজনরা জানান, মোটরসাইকেলে করে বাড়ির বাইরে বের হয়েছিলেন ফতেহপুর ইউপির সদস্য ও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন। পথে তার উপর হামলা করে একদল দুর্বৃত্ত। তাদের এলোপাথাড়ি, কোপে ও ছুরিকাঘাতে গুরুতর আহত হয় লোকমান। উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এই ঘটনায় অজ্ঞাতদের বিরুদ্ধে হাটহাজারী থানায় একটি মামলা করেছে নিহতের পরিবার। তবে এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ। ইউনিয়ন পরিষদে বাড়ি থেকে এসে বাড়ি থেকে আর ব্যান হয়ে বাদকে এদিকে যাচ্ছে গাড়ি নিয়ে, মোটরসাইকেল নিয়ে। এরপর ওরা 4-5 জন মিলে আমার ভাইকে পিছনে কূপ দিয়েছে আর 2 জনের শরীর দিকে দিয়েছে। ওখানে ইয়াবা ব্যবসার যখন শুরু হয়, ইউপি সদস্য এদেরকে বাধা দেয় ব্যবসা করতে। তার থেকেই মূলত এই দ্বন্দ্বটা শুরু। এর আগেও এটা একবার একে অ্যাটাক করেছিল। লাস্ট তাকে গত রাতে হত্যা করা হয়েছে। দেখছেন দুপুরের সময়। টেল সুপ্রিম চেয়ারের পারফেক্ট শেপ আর ডিজাইন আপনাকে দেয় 100% কমফোর্ট। টেল সুপ্রিম চেয়ার। দেশের অন্যতম সম্ভাবনাময় খাত চামড়া শিল্প, যেখানে প্রায় 50 লাখ মানুষের প্রত্যক্ষ এবং পরোক্ষ শ্রমে সৃষ্টি হয়েছে বাৎসরিক $1.5 বিলিয়ন বাজার। তারপরও বার্ষিক বাজেট প্রণয়ন প্রক্রিয়ায় কোনো অংশগ্রহণই নেই এই খাতের ব্যবসায়ীদের। এমনকি বারবার আলোচনার দাবি জানানোর পরও এনবিআর এর পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ার অভিযোগ তাদের। যদিও এনবিআর বলছে, আনুষ্ঠানিকভাবে না হলেও ব্যক্তি পর্যায়ে বাজেট নিয়ে আলোচনা হয় ব্যবসায়ীদের সঙ্গে। জুবাইর ফয়সালের রিপোর্ট। দেশে প্রতি বছর 2 কোটি পিস চামড়া থেকে ব্যবহার উপযোগী প্রক্রিয়াজাত চামড়া উৎপাদিত হয় 30 কোটি বর্গফুট, যার মধ্যে মাত্র 10 কোটি বর্গফুট চামড়া কাজে লাগছে অভ্যন্তরীণ চাহিদা মেটাতে। বাকিটা ক্রাস্ট, ফিনিশড এবং চামড়াজাত পণ্য আকারে রফতানি করা হয়। আধুনিক প্রযুক্তি আর দক্ষ জনবল সংকটের মতো সমস্যার কারণে পুরোটা কাজে লাগানো যাচ্ছে না বলে মনে করেন ব্যবসায়ীরা।
সেক্ষেত্রে প্রাক বাজেট আলোচনার মতো প্ল্যাটফর্মও কাজে লাগাতে পারছেন না ব্যবসায়ীরা। যদিও আসছে অর্থ বছরের বাজেট সামনে রেখে নগদ অর্থ সহায়তা, ব্যাংক ঋণের সুদ মওকুফ ও শিল্প স্থানান্তরে বিশেষ তহবিল গঠনের মতো দাবি দেওয়ার কথা বলছেন ব্যবসায়ীরা। 5% ইনসেন্টিভ থেকে মিনিমাম 15% ইনসেন্টিভ যেন আমাদেরকে এই বাজেটে করে। আমরা রিলোকেট হচ্ছি হাজারীবাগ থেকে সাভারে। এই কঠিন সময়ে 6 মাসের জন্য আমাদের যেন এই যে অর্থ আমরা যেটা লগ্নি করেছি ব্যাংকের টাকা, এই ব্যাংকের টাকা সুদ দেওয়া খুব কঠিন হবে, এটাকে ইন্টারেস্ট ফ্রি করে দেওয়া। এ ব্যাপারে নিজেদের দাবি দেওয়া তুলে ধরতে এনবিআর সহ সংশ্লিষ্টদের সাথে বারবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া না পাওয়ার অভিযোগ ব্যবসায়ীদের। দুর্ভাগ্যজনক হলেও সত্যি বিগত সরকারগুলো এই শিল্পটাকে ইগনোর করেছে। আমরা বারবার বলেছি এনবিআর সহ অর্থ মন্ত্রণালয়কে যে প্রাক বাজেট আলোচনাতে যাতে আমাদেরকে অংশগ্রহণ করার জন্য ডাকা হয়, কিন্তু তারা কিন্তু আমাদেরকে ওইভাবে ডাকে না। যদিও চামড়াকে অগ্রাধিকার খাত হিসেবেই বিবেচনা করছে সরকার, নজর রয়েছে এই খাতের সংকট সমাধানেও, এমন মত এনবিআর এর। বিসিসি এর মাধ্যমে সরাসরি ব্যক্তিগত পর্যায়ে যে যেভাবে কোনো প্রস্তাবনা নিয়ে আসতে চায় আমরা সকলকে আহ্বান জানাবো তাদের প্রস্তাব দেওয়ার জন্য। চামড়া শিল্প আমাদের একটি অগ্রাধিকার খাত, তাদের প্রতি আমাদের বিশেষ সুদৃষ্টি থাকবে। বছরের শুরুতে চামড়াকে প্রোডাক্ট অব দ্য ইয়ার ঘোষণা করে সরকার। শিল্প সংশ্লিষ্টরা বলছেন সম্ভাবনা কাজে লাগানো গেলে রফতানি আয় পৌঁছাতে পারে $5 বিলিয়ন। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা বেবজা ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদের উপস্থিতিতে সরকারি এই দুই প্রতিষ্ঠানের মধ্যে স্মারক সই হয়। প্রাথমিকভাবে মিরসরাইয়ে 1150 একর জমি বেজার কাছ থেকে নিয়ে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কাজ করবে বেবজা। মুখ্য সমন্বয়ক বলেন, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল পরিচালনের ক্ষেত্রে বেবজার দক্ষতা কাজে লাগিয়ে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় আরও ভূমিকা রাখবে। অনুষ্ঠানে বেজার বার্ষিক রিপোর্টের মোড়ক উন্মোচন করেন মুখ্য সমন্বয়ক। উদ্বোধনের 1 বছর পরে কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম বন্দরের কার পার্কিং শেড। সকালে বন্দর চেয়ারম্যান রিয়াল এডমিরাল এম খালেক ইকবালের উপস্থিতিতে এই কার্যক্রম শুরু হয়। বন্দর কর্তৃপক্ষ জানায়, গাড়ি আমদানিকারকদের আবেদনের প্রেক্ষিতে 2014 সালে 1,92,000 বর্গফুট জায়গা নিয়ে কার পার্কিং শেড তৈরির কাজ শুরু হয়। গত বছর মে মাসে কার্যক্রমটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। প্রায় 23 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই কার শেডে একসঙ্গে প্রায় 1000 গাড়ি রাখার সুবিধা রয়েছে। এর ফলে আমদানি কার্যক্রমে আরো গতিশীলতা বাড়বে বলেও জানায় বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দর আমাদের রূপকল্প 2021 এবং 2041 সামনে রেখে আমরা আমাদের সক্ষমতা বৃদ্ধির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা এই কারণে গত বছরখানেক ধরে আমরা এই কার শেডটি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের উদ্যোগে আমরা এটা নির্মাণ করেছি এবং একই সাথে 2টো কার ক্যারিয়ার আমরা ক্রয় করেছি। রাজবাড়ীতে পদ্মা নদীর পানি বৃদ্ধির সাথে সাথে শুরু হয়েছে নদী ভাঙন। এতে বিপাকে পড়েছেন পদ্মার চরে বসবাসকারী নিম্ন আয়ের মানুষ। ভুক্তভোগীরা জানান, গত এক সপ্তাহে গোয়ালন্দের দৌলতদিয়া 4 নম্বর ফেরিঘাট এলাকায় অব্যাহত নদী ভাঙনে গৃহহারা হয়ে পড়েছেন প্রায় 30টি পরিবার। নদী গর্ভে বিলীন হয়ে গেছে গাছপালা, দোকান সহ 60টির মতো ঘরবাড়ি। এখনও ঝুঁকির মধ্যে রয়েছে শতাধিক পরিবার। প্রশাসনের পক্ষ থেকে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেও এটি প্রতিরোধে তেমন কোনো কার্যকরী উদ্যোগ না নেয়ার অভিযোগ স্থানীয়দের। তবে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। পদ্মার পাড়ে আছি, এখন খুব ভয় লাগে রাত্রেবেলা আমাদের থাকতে, কখন যেন ঝড় উঠে আসে আমাদের নদীতে ভাসায় নিয়ে যায়। এক ঘরের মধ্যে চাল পাল্লি শাহী গরু বাছুর, তার খুব কষ্ট হইতেছে আমাদের। নদী ভরাট করার কথা, নদী বাঁধার কথা, এইসব কোনো কাজ হচ্ছে না এখানে। ইতিমধ্যে আমি জেলা প্রশাসক মহোদয়ের সাথে আলাপ করেছি। উনি আমাকে আশ্বস্ত করেছে যে উদ্বোধন কর্তৃপক্ষ অতি শীঘ্রই এই নদী ভাঙন রোধের ব্যবস্থা করবেন। কাল বৈশাখী ঝড়ে নীলফামারীর একটি প্রাথমিক বিদ্যালয় লণ্ডভণ্ড হয়ে গেছে। এতে খোলা আকাশের নিচে ক্লাস করছে শিক্ষার্থীরা। শিক্ষকরা জানান, গত 15 মে রাতে কালবৈশাখী ঝড়ে সৈয়দপুরের আতাহার আলী ক্যাডেট স্কুলের টিনের চাল উড়িয়ে নিয়ে যায়। এক পর্যায়ে টিনের খড় পাশের ধান খেতে উপড়ে পড়ে। স্কুল খড় ভেঙে যাওয়ায় খোলা আকাশের নিচে চলছে শিক্ষা কার্যক্রম। এতে চরম বিপাকে পড়েছে কোমলমতি শিক্ষার্থীরা। স্কুলটিতে 250 জন শিক্ষার্থী রয়েছে বলে জানিয়েছেন শিক্ষকরা।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ঘোষিত ভিশন 2030 মুক্তিযোদ্ধাদের জন্য নতুন কিছু নেই, বরং মুক্তিযোদ্ধাদের প্রতি তার দেয়া প্রতিশ্রুতির চেয়ে বর্তমানে তারা আরো বেশি সুবিধা ভোগ করেন। সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছে কমিটি অফিসার্স ক্লাব। বেগম জিয়া ক্ষমতায় থাকাকালীন সরকারের নেয়া বেশ কিছু পদক্ষেপের সমালোচনা করে সংগঠনটি। বিএনপি আবার ক্ষমতায় গেলে মুক্তিযোদ্ধাদের তালিকা নতুন করে প্রণয়নের কথা বলছেন, অথচ তার সময় বেশি ভুয়া মুক্তিযোদ্ধা নতুন করে তালিকা করা হয়েছিল। এমনকি রাজাকার পরিবারকেও ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়েছিলেন। বেগম খালেদা জিয়ার ভিশন 2030-এ মুক্তিযোদ্ধাদের জন্য যে সুবিধার কথা বলা হয়েছে, এর প্রায় অধিকাংশ শেখ হাসিনা সরকার কর্তৃক গৃহীত হয়ে বাস্তবায়ন হচ্ছে। বর্তমান শেখ হাসিনা সরকার প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা করে আরো অধিক সুযোগ সুবিধা প্রদানের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন। রোগী ও মেডিকেল শিক্ষার্থীদের সুবিধার্থে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ কেন্দ্র ইউনিভার্সিটি সেন্টার ফর এন্ডো ল্যাপারোস্কোপিক সার্জারি উদ্বোধন করা হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়টির শহীদ ডক্টর মিলন হলে এক অনুষ্ঠানের মাধ্যমে এই প্রশিক্ষণ কেন্দ্রটি চালু করা হয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন হেকে প্রকল্পের সহায়তায় এন্ডো ল্যাপারোস্কোপিক সার্জারির উপর সেমিনারের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান আব্দুল মান্নান, বঙ্গবন্ধু মেডিকেলের উপাচার্য ডক্টর কামরুল হাসান সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চিকিৎসকরা উপস্থিত ছিলেন। এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ডের মাধ্যমে জটিল রোগ নির্ণয় ও রোগীর অস্ত্রোপচার করা যাবে কিনা তাও নির্ধারণ করা যাবে। সাশ্রয়ী মূল্যের এ সেবায় পিত্তথলিতে পাথর, অগ্ন্যাশয়ের টিউমার ও ক্যান্সার নির্ণয়, পাকস্থলী, খাদ্যনালী, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্রের রোগ নির্ণয় ও চিকিৎসা করা সম্ভব হবে। দেশের বাইরের খবর। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয় তদন্তে অবশেষে সাবেক এফবিআই পরিচালক রবার্ট মুলারকে বিশেষ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়েছে মার্কিন বিচার মন্ত্রণালয়। দেশের জনগণের অন্যতম দাবি মেনে এই নিয়োগ দেওয়ার প্রশংসা করেছেন রিপাবলিকান এবং ডেমোক্র্যাট উভয় দলের কংগ্রেস সদস্যরা। এদিকে এফবিআই এর সদ্য বরখাস্ত পরিচালক জেমস কোমিকে আত্মপক্ষ সমর্থনে বক্তব্য রাখার অনুরোধ জানিয়েছে সিনেটের একটি তদন্ত প্যানেল। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের ঘটনা তদন্তের অভিযোগে গত সপ্তাহে এফবিআই এর পরিচালক জেমস কোমিকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর পরপরই বিষয়টি নিয়ে বিতর্ক আর সমালোচনার ঝড় ওঠে পুরো যুক্তরাষ্ট্রে। কোমিকে বরখাস্তের প্রতিবাদে সাধারণ মানুষের বিক্ষোভের পাশাপাশি রুশ হস্তক্ষেপের বিষয়টির সুষ্ঠু তদন্তে বিশেষ প্রসিকিউটর নিয়োগের দাবি জানায় বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি। জবাবে এখনই বিশেষ প্রসিকিউটর নিয়োগের প্রয়োজন নেই বলে জানিয়ে দেয় ট্রাম্প প্রশাসন। এরপর 10 দিন না পেরোতেই প্রসিকিউটর নিয়োগের ঘোষণা দিল মার্কিন বিচার মন্ত্রণালয়। বুধবার ডেপুটি অ্যাটর্নি জেনারেল রড রোজেনস্টাইন বিশেষ প্রসিকিউটর হিসেবে সাবেক এফবিআই পরিচালক রবার্ট মুলারের নাম ঘোষণা করেন। জনগণের দাবির প্রতি সম্মান জানিয়েই মুলারকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান তিনি। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে রিপাবলিকান এবং ডেমোক্র্যাট সহ উভয় দলের রাজনীতিক ও কংগ্রেস সদস্যরা। বিশেষ প্রসিকিউটর নিয়োগের প্রশংসা করে সাধারণ মার্কিনরাও। আমার মনে হয় প্রেসিডেন্ট ট্রাম্প জনগণের কাছ থেকে কিছু একটা লুকানোর চেষ্টা করছে, আর এ কারণেই প্রসিকিউটর নিয়োগের বিষয়টি গণদাবিতে পরিণত হয়েছিল। আমার মনে হয় প্রশাসনের স্বচ্ছতার জন্যই বিষয়টির সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। সত্য আসলে কি সেটা জানার অধিকার সবার রয়েছে। প্রসিকিউটর নিয়োগের মধ্য দিয়ে প্রেসিডেন্টের উপর মানুষের আস্থা বাড়বে। এ অবস্থার মধ্যেই এফবিআই এর সদ্য বরখাস্ত প্রধান জেমস কোমিকে আত্মপক্ষ সমর্থনে সিনেট কমিটিতে এসে বক্তব্য রাখার আহ্বান জানিয়েছে বিষয়টির তদন্তে গঠিত বিশেষ সিনেট প্যানেল। শিগগিরই কোমির মুখ থেকে দেশের জনগণ আসল সত্যটি জানতে পারবে বলেও আশাবাদ ব্যক্ত করেন প্যানেলের সদস্যরা। এদিকে গত সপ্তাহে হোয়াইট হাউসে রুশ পররাষ্ট্রমন্ত্রী এবং রুশ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভ্যন্তরীণ কোনো গোপন তথ্য হস্তান্তর করেননি বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার সোচিতে ইতালীয় প্রধানমন্ত্রী পাওলো জেন্তিলোনের সঙ্গে বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভকে নির্দেশ করে ঠাট্টার ছলে পুতিন বলেন, ট্রাম্পের প্রদান করা তথ্য এখনো তাকে না জানানোয় ল্যাভরভের কঠোর ভর্ৎসনা পাওনা রয়েছে। একই সঙ্গে মার্কিন আইন প্রণেতারা চাইলে ট্রাম্প ল্যাভরভ কথোপকথনের অনুলিপি জমা দিতেও মস্কো প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। অন্যয় কর্মকার, সময় সংবাদ। ভারতীয় নাগরিক কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ড বাতিল চেয়ে আন্তর্জাতিক আদালতে করা আপিলের শুনানি শেষে রায় ঘোষণা হবে আজ। এর আগে সোমবার আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। এতে দুদেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক আদালতে পাকিস্তানের দেয়া মৃত্যুদণ্ড অতি সত্বর বাতিল এবং আন্তর্জাতিক আইনে এই আদেশকে অবৈধ ঘোষণার আবেদন জানায় ভারত। দেশটির দাবি, পাকিস্তান একতরফাভাবে বিচার করে কুলভূষণকে মৃত্যুদণ্ড দিয়েছে। গত মাসে তার মা পাকিস্তানের আদালতের মৃত্যুদণ্ড বাতিলের আবেদন জানান। শেষ পর্যন্ত আন্তর্জাতিক আদালতেই যায় ভারত। এর আগে ভারতের হয়ে গোয়েন্দাগিরির অভিযোগে পাকিস্তানের একটি সামরিক আদালত কুলভূষণ যাদবকে মৃত্যুদণ্ড দেন। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের অধীনস্থ সব স্কুলে বাংলা ভাষায় পাঠদান বাধ্যতামূলক করার সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন অভিভাবক ও শিক্ষকরা। মাতৃভাষা বাংলা নয় এমন শিক্ষার্থীরা এতে বিপাকে পড়বেন বলে মনে করছেন শিক্ষকেরা। তবে বাঙালি অভিভাবকরা বিষয়টিকে স্বাগত জানিয়ে বলেছেন, এতে করে শিক্ষার্থীদের মাঝে বাংলা শেখার আগ্রহ তৈরি হবে। কলকাতা থেকে সুব্রত আচার্যের পাঠানো রিপোর্ট। কলকাতার অদূরে বারাসাতের একটি ইংরেজি মাধ্যম স্কুল এটি। এখানে প্রায় ৩,০০০ শিক্ষার্থী রয়েছে, যাদের অধিকাংশই অবাঙালি। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বাংলা ভাষা বাধ্যতামূলক করলে এই ধরনের স্কুলে অধ্যয়নরত অবাঙালি শিক্ষার্থীরাই প্রধানত সমস্যায় পড়বে বলে মনে করেন শিক্ষকেরা। আমরা যেটা মনে করি, কম্পালসারি করাটা উচিত না, কেন কি স্কুলে ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে বাচ্চারা আসে, তখন যদি হঠাৎ করে একটা ল্যাঙ্গুয়েজ ওদের ধরিয়ে দেওয়া হয়, সেটা খুবই প্রবলেমেটিক। একটা সাবজেক্টে ডিস্টার্ব হলে তো অন্য সাবজেক্টেও তো একটু ডিস্টার্বেন্স ফিল করতে পারে। সেই অনুসারে ওদের চয়েসটাই রাখা উচিত। তবে ইংরেজি বা হিন্দি মাধ্যমের স্কুলে বাংলা না পড়ানোয় সন্তানরা বাংলা ভাষা ভুলে যাচ্ছে বলে জানান বাঙালি অভিভাবকেরা। সন্তানদের বাংলা চর্চার ক্ষেত্রে সরকারের এই সিদ্ধান্ত ইতিবাচক ভূমিকা রাখবে বলেও মনে করেন তারা। যেহেতু আমরা বাঙালি, সেহেতু বাংলাটাকে আমার মনে হয় রাখা দরকার, কেননা ইংলিশ মিডিয়ামের বাচ্চারা আজকাল বাংলা পড়তে পারে না। কোথাও একটু কিছু লেখা থাকলে সেটাকে নিজের মতো করে পড়ে উঠতে পারে না, অনেক অসুবিধা হয়। কিন্তু যেখানে যেহেতু তারা বাঙালি, তাদের বাংলাটাকেও সেইভাবেই, ইংলিশের পাশাপাশি সেভাবেই তাদের রাখা উচিত। স্কুলগুলোতে বাংলা বাধ্যতামূলক না হওয়ায় মাতৃভাষা শিক্ষার ব্যাপারে শিক্ষার্থীদের মাঝেও অনীহা দেখা গেছে। আমার একদম বাংলা পড়তে ভালো লাগে না, ইংরেজি আমার খুব ভালো লাগে, বাংলাটা খুব কঠিন। পশ্চিমবঙ্গে বর্তমান শিক্ষা ব্যবস্থায় যে মাধ্যমের স্কুল, শিক্ষার্থীরা সে ভাষাটিকে প্রথম হিসেবে নিয়ে ভারতের 30টি ভাষার যে কোনো দুটিকে দ্বিতীয় ও তৃতীয় ভাষা হিসেবে নির্বাচন করতে পারে। মঙ্গলবার বিজ্ঞপ্তি জারির মাধ্যমে তৃতীয় ভাষা হিসেবে বাংলাকে আবশ্যিক করায় পরের দুটি ভাষার মধ্যে একটিকে অবশ্যই বাংলা নির্বাচন করতে হবে। শিগগিরই বিষয়টি আইনে পরিণত করে সব মাধ্যমের স্কুলে বাংলা ভাষা বাধ্যতামূলক করার চিন্তা করছে রাজ্য সরকার। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। ফেডারেশন কাপ ফুটবলের বিগ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে শেখ জামাল ও শেখ রাসেল। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6:45টায়। প্রথম ম্যাচে ফরাশগঞ্জের বিপক্ষে 3-0 গোলে সহজ জয় পেয়েছিল শেখ রাসেল। গ্রুপ বিতে আরেক ম্যাচে ফরাশগঞ্জকে হারিয়েছে শেখ জামালও। আগের মৌসুমে প্রিমিয়ার লিগটা হতাশায় কেটেছিল শেখ রাসেলের। মৌসুম শেষে তাদের অবস্থান ছিল পয়েন্ট টেবিলের 8-এ। তবে ফেডারেশন কাপে ভালোই করেছে ব্লুজ বাহিনী, উঠেছিল সেমিফাইনালে। অন্যদিকে বিপিএলে গত মৌসুমটা টেবিলের 3-এ থেকেই শেষ করে শেখ জামাল। আর ফেডারেশন কাপে তারা বিদায় নেয় কোয়ার্টার ফাইনাল থেকে। তবে আগের মৌসুমে শেখ রাসেলের সঙ্গে মুখোমুখি দেখায় পিছিয়ে শেখ জামাল। এ সময় একটিতে হার আর একটিতে ড্র তাদের। স্প্যানিশ লিগের খবর। সেল্টা ভিগোকে 4-1 গোলে হারিয়ে শিরোপার কাছাকাছি আরও এক ধাপ পৌঁছে গেল রিয়াল মাদ্রিদ। এ জয়ে 37 ম্যাচে 90 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে মাদ্রিদিস্তানরা। সমান ম্যাচে 87 পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বার্সেলোনা। কোপা দেল রের ম্যাচে সেল্টা ভিগোর বিপক্ষে হেরেই আসর থেকে বিদায় নিয়েছিল রিয়াল। এবার তাই শিরোপার লড়াইয়ের পাশাপাশি প্রতিশোধ নেয়ার মিশন নিয়ে মাঠে নামে তারা। খেলা সেল্টা মাঠ স্টাদিও দি বালাইদোসে হলেও ম্যাচের শুরু থেকেই আধিপত্য থাকে মাদ্রিদিস্তানদের। ম্যাচের 10 মিনিটেই দলের সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে লিড পায় অতিথিরা। বিরতির পর ম্যাচের 48 মিনিটে জোড়া গোল পূরণ করে লিড দ্বিগুণ করেন CR7। দুপুরের সময়ের পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বনানীতে 2 ছাত্রী ধর্ষণ ঘটনার সত্যতা স্বীকার করেছে অন্যতম আসামি নাঈম আশরাফ। ব্রিফিংয়ে ডিএমপি, আশরাফকে আজই তোলা হবে আদালতে।
দেশের কোনো মানুষই গৃহহীন থাকবে না। স্বনির্ভর দেশ গড়তে কাজ করে চলেছে বর্তমান সরকার। নেত্রকোনার খালিয়াজুড়িতে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। রিয়াদে ইসলামিক সামিটে জঙ্গিবাদ দমনে দেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী। মক্কা মদিনা আক্রান্ত হলে সৈন্য পাঠাবে বাংলাদেশ, ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী। 4 দফা দাবিতে রাজধানী শাহবাগে ডিপ্লোমা শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ। 2 পুলিশ সহ আহত 12, বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর। এবং সারা দেশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে জাল সনদে শিক্ষকতা করছেন 5 শতাধিক শিক্ষক। শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন, ফেরত দিতে হবে বেতন ভাতা। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ের।